একটা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস এবং এলএনজির যে আমরা কথা বললাম সেটি সংকট, এবং আমাদের চাহিদার কথা যদি আমরা বলি প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট, এবং সেটির ৯৫ কোটি ঘনফুটই আসলে বিদেশ থেকে আসে। এবং এই সরকার একটা পরিকল্পনার মধ্যে আছে এটিকে বাড়িয়ে ১০৫ করার, ৯৫ থেকে ১০৫। সেই ক্ষেত্রে যে হরমুজ প্রণালীর যে প্রভাবটা সেটা নিশ্চিতভাবেই পড়বে, এর কোনো বিকল্প নেই। আরেকটি বিষয় পিঙ্কু ভাই, আমি আজকে দেখছিলাম, আসলে এইভাবে আমরা খেয়ালও করি না যে বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাঁচামরিচ, লাউ, কুমড়া, বেগুন, পেঁপে, চিংড়ি, করলা, চিচিঙ্গা, করলা সহ বিভিন্ন সবজির একটা বড় বাজার কিন্তু আছে, এবং সেগুলো কিন্তু শনিবার থেকে বন্ধ হয়ে আছে। সুতরাং অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে। আপনি যে দেশীয় প্রেক্ষাপটটা বলেন, এই সময় আপনি বলছিলেন যে সকল রাজনৈতিক দলেরই আসলে খুব দায়িত্বশীল ভূমিকায় থাকা উচিত। এই যে প্রভাবগুলো, অর্থাৎ সবজিরও একটা বড় বাজার আছে, সুতরাং আমরা কার সাথে কিভাবে ডিলিংস করব সেটি আসলে খুব হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে করলে তো হবে না। পিঙ্কু ভাই, আসলে তো আমরা ইন্ডাস্ট্রিয়াল খাতে, শিল্প কলকারখানার খাতে তো আমরা আসলে তেমন একটা কিন্তু আগাইতে পারি নাই গত ৫০ বছর। এটা রাজনৈতিক কারণেই পারি নাই, অর্থনৈতিক কারণে পারি নাই, আমাদের সুযোগ সুবিধার অভাবের কারণে পারি নাই। বাট আমরা কি এক গার্মেন্টস এটা দিয়ে পয়সা যা আসে, আর হচ্ছে মূল হচ্ছিল আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী এই বিদেশে গিয়ে তারা টাকা কাজ করে তারপরে সেই রেমিটেন্সটা পাঠায়। এই টাকাটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, যা দিয়ে আমরা দেশ চালাই। এখন আপনি দেখেন যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, সেটার মধ্যে আপনি বলছেন যে লাউ, কুমড়া, সকল রকমের সবজি, হ্যাঁ, ইউরোপের দেশগুলো দিস ইজ ট্রু পিকচার। আই হ্যাভ সিন ইন মাই ওন আইস। এই মিডল ইস্টে আমি দেখেছি যে দোকানগুলিতে বাংলাদেশিদেরই দোকান, বাংলাদেশিরা তো সব ম্যাক্সিমাম তো বাংলাদেশিদের, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এই অঞ্চলের মানুষজনই চালায়। ওনারা তো ঘরের ভিতরে থাকে, তো ঘর থেকে বের হয় না আরবিয়ানরা মূলত। তো সেই ক্ষেত্রে আপনি এত বড় এই যে যায়, এটা তো বিশাল একটা ইনকামের যায়। আমি এই জন্যই বলি যে বাংলাদেশের মানুষদেরকে এখনো সতর্ক হতে হবে। এই যুদ্ধ কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই। এই যুদ্ধ কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে, এবং ইতিমধ্যে যা হয়েছে তার মানে লং রানে তার কি ইফেক্ট আমরা ফেস করব, এইগুলি এখনই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চিন্তা করতে হবে যে আগামী জাতীয় সংসদে যাব, আর আজকেই শুরু করে দিলাম মিছিল মিটিং, আমাদের দ্বারা আমরা ক্ষমতায় আসতে পারি না কিংবা ক্ষমতায় আসছি, হ্যাডম দেখাইতে হবে, ক্ষমতায় থাকতে হবে কিংবা ক্ষমতায় যাইতে হবে, ক্ষমতায় যে গেছে তাকে নামাইতে হবে, এই সমস্ত যদি এখন আমরা করি, তাহলে এই দেশের, ওই যে বললাম যে পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু আমাদের থেকে সব দিক দিয়ে আগে আছে, এবং এই ভুটানের মতো দেশ আমাদের থেকে ভালো আছে। পৃথিবীর সব দেশ আমাদের থেকে ভালো আছে, এটা বিশ্বাস করি না করি আমরা। আরেকটা মজার তথ্য দেই যে এখন যেহেতু আকাশ পথটা আসলে বন্ধ হয়ে গেছে মূলত, এবং নৌপথে আমাদের সবজির ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত, প্রতিবেশী। এবং বলা হচ্ছে, আমি আজকে একটা দৈনিকে দেখছিলাম, নামকরা দৈনিক আর কি, যে মুম্বাই আপনার বন্দর থেকে যদি নৌরুটে যায় মধ্যপ্রাচ্যে, সেখানে 3 দিনের মধ্যে চলে যায় সবজিগুলা, অথচ আমাদের চট্টগ্রাম থেকে যদি সেটি যাত্রা শুরু করে 25 দিন। এই দেখেন কত বড় সমস্যা আমরা ফেস করছি। রাজনৈতিক কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিন্তু সম্পর্কটা আমাদের আগের মতো কিন্তু এখনো কিন্তু আমাদের হয় নাই। অর্থাৎ এই যে আপনি বললেন যে ওইখান থেকে 3 ঘন্টা চলে যায় মিডল ইস্ট, 3 দিনে নৌরুটে 3 দিনে চলে যায়, আর আমাদের যাইতে 25 দিন, 25 দিন। তাহলে আমরা, অর্থাৎ ওরা চাইলে কিন্তু ওই খাবার দাবার ওই সম্পর্কটা কিন্তু তাদের ল্যান্ড টু ল্যান্ডও তারা চলে নিয়ে যেতে পারবে, আফগানিস্তানের উপর দিয়ে দিক দিয়ে চলে যাবে। আপনার জাহাজও দরকার না, জাহাজ চলতে, আমার সাথে তার দূরত্ব কিন্তু বেশি না, কিন্তু আমরা তো আটকে পড়ে আছি, আমরা তো রাজনৈতিক কারণে তাদের সাথে সম্পর্ক আমাদের ভালো নাই ভারতের সাথে, তাহলে আমরা তো ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ, সবকিছুই আমাদের বন্ধ। তার নাও উই আর ইন ট্রাবল, বিগ ট্রাবল। এই যে জায়গাটাই, এটা আমি বলছি যে শুধুমাত্র ওই যুদ্ধ আমাদের থামানোরও কোনো উপায় নেই। আমরা এখন যুদ্ধ নিয়ে অনেক আলোচনা করতে পারি, এই মিসাইল পড়তেছে, ওই মিসাইল পড়তেছে, ওই আরব দেশগুলিতে এই সমস্ত হোটেলের মধ্যে দিয়ে আমেরিকানদের মারতেছে, কিংবা মারলেও কেউ কোনো কথা বলছে না, ভয় বলছে না, কিংবা অন্য কোনো কারণে বলছে না। অনেক গল্প করতে পারবো। আজকে আমরা গেস করতে পারি যে আজকে কোন কোন জায়গায় রাত্রেবেলা যে ইয়ে পড়তেছে, হয়তো বা সেগুলি দেখতেছি, আগুন জ্বলতেছে, এগুলি বলতে পারবো। কিন্তু এইটার যে আলোচনা, যেহেতু আজকে এইখানে 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেহেতু এই আলোচনা সারা পৃথিবীতে মানুষ দেখতেছে, বাংলাদেশের মানুষ দেখতেছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা একটি নতুন সরকার, একটি নতুন নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা সুন্দর আবহাওয়া আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। এইটা নস্যাৎ হয়ে যায় কিনা আমাদের কোনো ভুলের কারণে, যুদ্ধ বিগ্রহের কারণে আমরা যেহেতু প্রবলেমের মধ্যে যাচ্ছি, আবার
অর্থনৈতিক প্রবলেমের মধ্যে যাচ্ছে, এটাকে ফেস করতে হবে সবাই মিলে, ফেস করতে সেই জন্য প্রস্তুতি নিতে বলতেছে, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই জন্য আমাদের পজিটিভ রাজনীতি যদি এখন বাংলাদেশে যদি মানে কেউ এই প্রস্তুতিটা অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে কেউই তো আসলে বাইরে না, মানে আমরা তো গ্লোবাল ভিলেজ বলি, সেই জায়গা থেকে আমাদের এখন ভিতরগত জায়গা থেকে আমরা যদি নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলি, ফাইল তৈরি করি, Yes, মানে সেটি এই যে দেখেন আজকে আমি কিছুক্ষণ আগে আমি একটা টক শোতে ছিলাম একটা চ্যানেলে, সেখানে আজকের যে ইয়েটা ছিল একটু ভিন্ন ছিল প্রশ্নটা, সেই প্রশ্নের মধ্যে আসছে যে একটি চিহ্নিত রাজনৈতিক দল, মানে জামাত ইসলামের কথা আসছে, এখন তো জামাত ইসলাম বিরোধী দল, তাদের কোনো এক নেতা নাকি বলছে যে 50টা আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই 57 থেকে 60টি 60টা মনে ফাইল করেন অলরেডি করা 60টাতে তারা কোর্টে যাবে। আরে ভাই, আপনি যে কোর্টে যাবেন, আপনি কি একবার ভেবেছেন যে আপনারা যে আজকে জোট করে যে 80টা সিট পেয়েছেন, আপনাদের পিছনের এই অতীত ইতিহাসটা একটু ঘাটেন যে কয়টা পাইতেন? 3টা পাইতেন, 10টা পাইতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বদান্যতার কারণে কিন্তু আপনারা কিন্তু এই দেশের ইয়ে করা শাসন করার কিন্তু একটা অংশ কিন্তু আপনারা ভূমিকা পার্ট ছিলেন। এইটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল হ্যাডমের কারণে কিন্তু ছিলেন না, আপনারা কিন্তু কখনোই 20টা 30টা আসন কখনো অর্জন করেন নাই। কিন্তু আপনারা আজকে যেটা পেয়েছেন সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং বলি, আর আপনাদের যে রাজনৈতিক টেকনিক বলি, আমি তো আজকে বলে আসলাম যে আপনাদের এটা টেকনিকটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে আপনারা গোপনে থাকেন, সুপ্ত থাকেন, গুপ্ত থাকেন, যাই থাকেন, আপনারা পারছেন একটা ভালো শক্ত জায়গার মধ্যে আসতে। এর থেকে বেশি আর কি আশা করেন আপনারা? কারণ আপনারা তো আপনাদের কথাবার্তাই ঠিক নেই, দেশের মানুষ তো আপনাদেরকে বিশ্বাসের জায়গায় আনতে পারতেছে না। তাহলে তারা যে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের ভোটের কি ব্যবধানটা হয়েছে, কেন হয়েছে? আপনাদের মুখের কথার জন্য, আপনাদের আইডিওলজিক্যাল কারণে হয়েছে। তারা অনেকেই ভয় পেয়েছে, আপনাদেরকে ভোট দেয় নাই। এটাই হইতে থাকবে। আপনারা যদি এখনো না শুধরান, আপনারা যদি এখনো যে এই যে যাদেরকে দেশের ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের মানুষ নিরপেক্ষ ভোট, দীর্ঘদিন পরে যে নিরপেক্ষ ভোট অর্জন করেছে বাংলাদেশের মানুষ, সেই ভোটের মধ্যে দিয়ে যাদেরকে ক্ষমতায় এনেছে, সেই বিএনপিকে তারা দিয়েছে শাসনভার তারেক রহমানের কাছে। এবং তারেক রহমান সাহেব শুরুতে এই 10-15 দিনের মধ্যে যে পজিটিভিটি, যে পজিটিভ আচরণ তিনি করছেন, সেটা দেশের মানুষ কিন্তু বিশ্বাসের মধ্যে তারা কিন্তু নিয়েছে। খুব সাবধান। এবং এই দেশে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি কিন্তু এস্টাবলিশ হবে, সেটা হলো বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপি শুড ডু দ্যাট, আদারওয়াইজ দে হ্যাভ নো ওয়ে টু এসকেপ ফ্রম দিস ব্যারিয়ার। সো এই যে গণতন্ত্রের যে জায়গাটা বিএনপি ডিজার্ভ করে, বিএনপিকে বিশ্বাস করেছে আগামী দিনে রাজনীতিতে আপনারা একা থাকবেন না, বিএনপি একা থাকবে না মাঠে। ক্লিন ইমেজের সব রাজনৈতিক দল এখানে আসবে এবং তখন কিন্তু আপনারা যদি আজকে যদি পজিটিভ আচরণ না করেন, আপনারা যদি ডিস্টার্ব করতে যান, আপনাদের কথা বলা যায় যে আপনারা ভোট চুরি করলে আপনারা করেছেন। ভোটের আগের দিন রাত্রেবেলা আপনাদেরকে ধরা হয়েছে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে, আপনাদেরকে সিল দিয়ে ধরা হয়েছে। আপনারা যেখান থেকে যা এসেছে সামাজিক মাধ্যমে, তার মধ্যে 99% আপনারাই করতেছিলেন। তাহলে আপনারা বিএনপিকে দোষ দেন। যেটুক পেয়েছেন সেটুক নিয়ে আপনারা শান্ত হন, আপনারা পজিটিভ রাজনীতি করেন, সংসদে যান, যেটা ভালো দেশের জন্য সেটা করতে, দেশের স্বার্থে সেটা বাধ্য করেন বিএনপিকে সেটা করতে, যেটা ভালো। কিন্তু ওই যে নোট অফ ডিসেন্ট যেগুলি দেওয়া ছিল, সেগুলি কাটিং করে দিয়েছে একটা ষড়যন্ত্রমূলক। রিয়াজউদ্দিন গং, আপনারা যদি ওইটাকে বাধ্য করেন যে ওইটা দিতে হবে, আলী রিয়াজ, হ্যাঁ ওই আর কি। এর এত ভালো, এর নামটা এত ভালো করে বলার কিছু নাই, একটা ডিস্টার্বিং, হি ওয়াজ দ্য ডিস্টার্বিং এলিমেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখন বলেন যে না ওই কি বলে ইরেজ করে দিয়েছে, যে ওইটা আমরা জানি না, যেটা আছে সেটা করতে হবে, এটা কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তারা কিন্তু ওই সময় মানে নাই যে এই শর্তগুলি আমরা পারবো না পূরণ করতে। দেশের নায়ক তারেক রহমান সাহেব বলেছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব, শুরু করে দিয়েছে দেওয়া। দেশের নায়ক তারেক রহমান বলেছেন, আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দেশের মানুষের 10,000 টাকা করে যে নিম্নবিত্ত সেটা অলরেডি এক্সিকিউশনের জায়গায়, সেটা কিন্তু তারা 1,000-1,500 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে মাফ করে দিয়েছে। এই যে শুরুতে যে পজিটিভ আচরণ, এদেশের মানুষ কিন্তু একটা আশায় বুক বেঁধেছে। ডিস্টার্ব করবেন, আপনাদেরকে মানুষ ঘৃণা চোখে দেখবে, আপনাদেরকে ঘৃণা চোখে দেখবে। অন্যান্য রাজনৈতিক সংগঠন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে এবং সেই সুযোগের মধ্যে দিয়ে আপনারা কিন্তু আবার পিছিয়ে যাবেন, আবারও কিন্তু 3 সিটে চলে যাবেন। সুতরাং খুব সাবধান। ওই আপনাদের বাচ্চা কাচ্চা যা আপনারা আছে, যাদের নিয়ে রাজনীতি শুরু করছেন, ডিস্টার্ব করেন না মোটে। আপনারা এমন করেছিলেন এই দেশের পরিস্থিতিটাকে, যে আজকে ইউনিভার্সিটি আশেপাশে যে সমস্ত মাঠ আছে, যে সমস্ত খেলার মাঠ আছে, আজকে যে সরোয়ার্দী উদ্যান, সেখানে ইউনিভার্সিটি পড়ুয়ারা, বাচ্চা কাচ্চারা সেখানে নেশাদ্রব্য নিয়ে সেখানে বসে থাকে, তাদের মাথায় তারা কিছুই বুঝে না কোথায় আছি, কোথায় দেশটাকে নিয়ে গিয়েছিলেন। আজকে তারেক রহমান সাহেব সেই জায়গাটার মধ্যে লক করেছে যে না, এটা করা যাবে না। আমরা পিছিয়ে গেছি, আমাদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, আমরা একটা অসুস্থ জাতি হিসেবে এখন আমরা কোনো কিছু ভূত ভবিষ্যৎ কিছু চিন্তা করতে পারি না। এখান থেকে বের হয়ে আসতে হলে উনি যা করছেন সেটাকে সহযোগিতা করেন। 5 বছর ভালো কিছু করলে এর থেকে আরেকটু আগে যাবে।